আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক, অনেক স্বাগতম জানাচ্ছি এসএসসি বায়োলজি সাজেশন সিরিজে। তো এই সিরিজের এটা ৫ নাম্বার ভিডিও এবং আজকের এই ভিডিওটাতে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে তোমাদের বায়োলজি বইয়ের ৫ম অধ্যায়, খাদ্য, পুষ্টি ও পরিপাক। এই অধ্যায়টার যত গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ এর ক, খ, কি টাইপের প্রশ্ন হয়, এই টাইপের বিষয়গুলো নিয়ে কথা বলব। তো এর আগের ৪টা ভিডিওতে আমি প্রত্যেকটা অধ্যায় আলাদাভাবে প্রত্যেকটা অধ্যায়ের কি পড়তে হবে সবকিছু সাজেশন আমি দিয়েছিলাম। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা আজকের এই ভিডিওটা শুরু করি তাহলে। তাহলে দেখো ৫ম অধ্যায়। তো ৫ম অধ্যায়ে তোমাদেরকে এরকম একটা শীট আমি প্রোভাইড করব। তোমরা চাইলে এটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের যে শীটটা সেটাই প্রোভাইড করব। তোমরা চাইলে ফটোকপির দোকান থেকে খুব সহজে এটা প্রিন্ট করে ফেলতে পারো। ওকে? তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকের নাম আমরা ফার্স্টে দেখি যেখান থেকে আসলে প্রশ্নগুলো হয়। সবচেয়ে বেশি প্রশ্ন হয় কোথা থেকে দেখো, এই যে বিএমআই, বিএমআর এর যে টপিকগুলো আছে এগুলা থেকে প্রতি বছর প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে খাদ্য পরিপাকে উৎসেচক বলতে এনজাইমের ভূমিকা, এখান থেকেও কিছু কোশ্চেন আছে, বিশেষ করে এখান থেকে এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এরপরে পৌষ্টিকতন্ত্রের প্রধান অংশ, এখান থেকেও প্রশ্ন আসে। পৌষ্টিকতন্ত্রের প্রধান অংশ, সহায়তাকারী বিভিন্ন অঙ্গের গঠন, এখান থেকেও প্রশ্ন আসে। বিশেষ করে একটু পরে আমি একটা চিত্র দেখাবো, হ্যাঁ, ওই চিত্রটা পরীক্ষায় আসবেই, এটা ধরে রাখতে পারো। ওই চিত্রটা ভাইয়া পরীক্ষায় আসবেই। আচ্ছা, অন্ত্রের বিভিন্ন সমস্যাজনিত রোগ এবং প্রতিরোধ প্রতিক্রিয়া, এখান থেকেও কোশ্চেন হয়। পুষ্টি উপাদানে শক্তির পরিমাপ, ক্যালোরি ও জুলে এদের রূপান্তর, এখান থেকেও কিছু কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে পুষ্টির যে কত ক্যালোরি, কোন খাদ্য থেকে কত ক্যালোরি পাওয়া যাচ্ছে, তোমাকে বিভিন্ন হিসাবের মানও দিতে পারে যে ১ গ্রাম থেকে এত পাওয়া যায়, তাহলে ১০০ গ্রামে কত পাওয়া যায়, এই টাইপের হিসাব তোমার করতে হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আরো টপিক আছে। আদর্শ খাদ্য পিরামিড থেকে এখান থেকেও প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। খাদ্য গ্রহণের নিয়ম নীতি, বডি মাস ইনডেক্স, বডি মাস রেশিও। আচ্ছা, প্রাণীর খাদ্যের প্রধান উপাদান ও উৎস, এগুলো থেকে একটু কম কম। পায়িত শক্তি, বয়স, লিঙ্গ ভেদে বিএমআই এর মানের হিসাব। তো বিএমআই, বিএমআর থেকে তো প্রশ্ন হয়, আমরা শুরুতেই দেখছি। তো এই টপিকগুলো আলাদাভাবে তারপরেও করে দিছে। তো আমাদের এই টপিকগুলো দেখে লাভ নাই। আসো আমি আসল জায়গাটাতে চলে যাই, সেটা হচ্ছে আমরা কোশ্চিনগুলো দেখলে এমনিতেই বুঝতে পারবো যে কোথা থেকে বেশি বেশি কোশ্চিন হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু প্রয়োজনীয় তথ্য আছে। এই প্রয়োজনীয় তথ্যগুলো প্রথমেই কাজ হচ্ছে এইখানে যে ইনফরমেশনগুলো আছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো ক, খ, গ, ঘ সব সবকিছুর জন্য আসলে গুরুত্বপূর্ণ এই টপিকগুলা, মানে এই প্রয়োজনীয় তথ্যগুলা। ঠিক আছে? তো এই অংশটুকু ফার্স্টে তুমি পড়ে নিবা। এরপরের অংশটাতে আমরা যাই। এরপরে আমরা এমসিকিউ দেখি কি টাইপের এমসিকিউ হতে পারে এখান থেকে। এই যে দেখো, এখান থেকে কি টাইপের এমসিকিউ হতে পারে আসলে। এখানে অনেকগুলো এমসিকিউ দেয়া আছে। এমসিকিউ গুলো অবশ্যই সলভ করবা। ঠিক আছে? যেমন কোনটা মাইক্রোমৌল, কোনটা ম্যাক্রোমৌল, এই টাইপের প্রশ্নগুলা তোমার কিন্তু জানতে হবে। যেমন যেকোনো একটা মনে রাখলেই কিন্তু হয়। তাই না? তুমি যদি ম্যাক্রোমৌল মনে রাখো, আলাদাভাবে মাইক্রোমৌল পড়ার দরকার নাই। তো ম্যাক্রোমৌল মনে রাখার কিন্তু একটু রিস্ক আছে। তোমরা জানো কিনা? ওই যে ম্যাকগাইভার বা ম্যাগনেসিয়াম, কাকার, নাইস, নাইস, চপস। ম্যাকগাইভার, কাকার, নাইস, চপস। তো এই ৯টা হচ্ছে, ৯টা বা তোমাদের বইয়ে মনে হয় ৮টা দেয়া থাকতে পারে। এদেরকে বলা হচ্ছে ম্যাক্রোমৌল। ঠিক আছে? তাহলে এই মৌলগুলা বাদে যেটাই আছে সেটাকে আমরা কি বলবো? মাইক্রোমৌল। তাই কিনা? তাহলে ম্যাক্রোমৌলগুলা পড়লে মাইক্রোমৌল কিন্তু আলাদাভাবে পড়ার দরকার নাই। তো এইভাবে ট্রিক সহকারে পড়লে তোমার আসলে সুবিধা হবে। পড়ালেখাটা অনেক কমায় ফেলা যায় এভাবে পড়লে। আচ্ছা। সো এইখানে মুখস্থ বিদ্যার মতো কিছু পড়া থেকে প্রশ্ন হইছে। বইয়ের ১ম এ কিছু মুখস্থ বিদ্যার মতো আছে। যেমন ম্যাক্রোমৌল, মাইক্রোমৌল, এগুলো তো মুখস্থ বিদ্যার মধ্যেই পড়ে। হ্যাঁ? অথবা ফুল ফল, পাতা, ফুল ফল এগুলো ঝরে পড়ে কেন? কিসের অভাব? এই টাইপের প্রশ্ন এখানে তোমাকে করতে পারে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যার মতো অংশ। এই অংশটুকু তুমি পড়বা ভালো করে। বই থেকে পড়বা, তারপরে এমসিকিউ গুলা সলভ করবে এখান থেকে। আচ্ছা। এরপরে এই যে কোন খাদ্যটা মানবদেহে সরাসরি শোষণ করতে পারে? এগুলো মানে মুখস্থ বিদ্যার মতো। তোমাদের বইয়ে এই জিনিসগুলা দেয়া আছে। ওই অংশটুকু থেকে তোমার পড়লে এই অংশটুকু মানে এই এমসিকিউ গুলা ভালো মতো পারবা। হ্যাঁ? কোথা থেকে তাপ সবচেয়ে বেশি উৎপন্ন হয়? আমরা জানি তেল চর্বি থেকে সবচেয়ে বেশি তাপ পাওয়া যায়, বা স্নেহ পদার্থ থেকে সবচেয়ে বেশি তাপ পাওয়া যায়।
আচ্ছা, তো আমি একটা চিত্রের কথা বলতেছিলাম একটু আগে। চিত্রে যাচ্ছি তার আগে যে বিএমআই বিএমআর থেকে কোশ্চিন হয় সেটা দেখতেই পাচ্ছ। এই যে দেখো, তোমাকে হচ্ছে কি বলতে পারে বলো তো? তোমাকে বলতে পারে এই যে বি বিএমআই এখানে দেওয়া আছে, এখানে দেয়া আছে বিএমআই, উচ্চতা দেয়া আছে। আচ্ছা, এখানে ওজন বের করতে বলছে, ঠিক আছে। তাহলে তোমাকে যে শুধুমাত্র বিএমআই বের করতে বলবে বিষয়টা এমন না, বিএমআই এর মান দেয়া আছে, তোমার বিএমআই এর মান দেখে ওজন বের করতে হতে পারে, ঠিক আছে। তো বায়োলজি পরীক্ষা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবা এই প্রশ্নগুলোর জন্য। তো বিএমআই এর মানগুলো তো বের করতে পারো, তাই না? এখন তোমরা যদি সহজ কোনো পদ্ধতি চাও তাইলে তোমরা হচ্ছে কমেন্ট করতে পারো যে ভাইয়া এই বিএমআই বিএমআর নিয়ে যদি কারো সমস্যা থাকে সহজে কিভাবে করতে হয় সেটা নিয়ে যদি আসলে ভিডিও চাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে। কমেন্টে ইয়েস লিখবা যদি এটা নিয়ে ভিডিও চাও, ঠিক আছে। তাহলে এই যে বিএমআই বিএমআর এর মান থেকে যেগুলো হচ্ছে বিএমআর এর কোশ্চিন, এখানে সূত্র আছে, সূত্রটা তোমার মুখস্থ রাখতে হবে, বুঝছো? এই যে সূত্রগুলা মুখস্থ রাখতে হবে। এগুলা এখন এটা তো আর ক্লাস না, এখানে আমি অবশ্যই শেখাবো না এই বিষয়টা, ঠিক আছে। তোমার এগুলো নিজে থেকে একটু করে শিখতে হবে। আচ্ছা, এরপরে এরপরে যে এমসিকিউগুলা, এটা কোন টপিক? এটা হচ্ছে এনজাইমের টপিক। তোমাকে ছোট্ট একটা ট্রিক্স জাস্ট বলে দিই, সেটা হচ্ছে তুমি কোনো এনজাইম কিভাবে চিনবা জানো? কোনো নামের শেষে যদি এএসি দেখো সেটা হচ্ছে এনজাইম। যেমন তোমার বায়োলজি বইয়ের মধ্যে যদি এরকম একটা নাম পেয়ে যাও, মাহিয়েস, এই যে একটা নাম, এটা কি বলো তো? এটা হচ্ছে একটা এনজাইম। মাহিয়েস কি? মাহিয়েস একটা এনজাইম, বুঝছো? তাহলে যে কোনো নামের শেষে এএসি যোগ করে দিবা, সেটা এনজাইম। যে কোনো নামের শেষে এসি যোগ করে দাও, এনজাইম ওটা, ঠিক আছে। তাহলে তাহলে এখন তোমার জানতে হবে, যেটা জানার বিষয়, ইন্টারমিডিয়েটেও এই টাইপের এই সেম অধ্যায়টাই আছে। এই জিনিসগুলো তোমার ইন্টারমিডিয়েটে গিয়েও জানতে হবে একটু বিস্তারিতভাবে। এখন থেকে তুমি যদি পড়ে যাও ইন্টারমিডিয়েটে গিয়ে আর কঠিন লাগবে না জিনিসগুলো, ঠিক আছে। তো এখন তোমার যেটা জানতে হবে যে কোনটা শর্করা পরিপাককারী এনজাইম, কোনটা লিপিড পরিপাককারী এনজাইম, হ্যাঁ, কোনটা হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম, এই টাইপের প্রশ্ন তোমাকে করবে। তাহলে নিচের কোনটা শর্করা পরিপাককারী এনজাইম? অ্যামাইলেজ। তো নামের শেষ অংশে দেখো এএসি আছে, তার মানে এটা এনজাইম। এর নামের শেষে এসি নাই, তার মানে যে এটা এনজাইম না, বিষয়টা এমন না। নামের শেষে আইএন থাকলেও অনেক সময় এনজাইম হয়, ঠিক আছে। কেন জানো? নামের শেষে আয়ন থাকলে সেটাকে আমরা নরমালি প্রোটিন বলি। কি বলি? আয়ন থাকলে নরমালি সেটাকে আমরা প্রোটিন বলি, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে আয়ন থাকলে সেটাকে আমরা কি বলি? প্রোটিন বলি। এবং আরেকটা কথা মনে রাখতে পারো যে অল এনজাইমস আর প্রোটিন, সকল এনজাইমই প্রোটিন, ঠিক আছে। তাহলে প্রোটিন, সকল এনজাইম যেহেতু প্রোটিন, তার মানে কি এনজাইম হচ্ছে একটা প্রোটিন ধর্মী পদার্থ। তো এই কারণে কিছু এনজাইম আছে, হাতে গোনা কিছু, অনেক বেশি না, অল্প কিছু এনজাইম আছে যাদের নামের শেষে কি থাকে জানো? নামের শেষে আয়ন থাকে। যেমন আমি কয়েকটা নাম বলি, এখানে তো দুইটা আছে, পেপসিন, ট্রিপসিন। আরো কয়েকটা বলি, পেপসিন তো আছে, তাই না? আমাদের মুখে যে এনজাইমটা সেটা নাম হচ্ছে টায়ালিন। তো টায়ালিন নামের শেষে কিন্তু এএসি আছে, তাই না? আমাদের মুখে কি কি এনজাইম, কোথায় কি এনজাইম, এটা তোমার জানতে হবে ভাইয়া। যেমন আমাদের মুখে দুইটা এনজাইম, শর্করা পরিপাকের এনজাইম, দুইটা এনজাইম কি? একটা হচ্ছে টায়ালিন, দুই নম্বর হচ্ছে মল্টেজ, এই দুটো এনজাইম। তাহলে মুখে যে টায়ালিন আর মল্টেজ, এই দুটো কথা তোমার মাথায় রাখতে হবে। এরপরে মুখ থেকে খাবারটা কোথায় যায়? যায় হচ্ছে পাকস্থলিতে। পাকস্থলিতে যাওয়ার পর ওইখানে কোন এনজাইম? ওইখানে যে এনজাইম সেটার নাম হচ্ছে প্রোরেনিন, আরেকটা হচ্ছে পেপসিনোজেন, এই দুটো এনজাইম। তাহলে পাকস্থলিতে প্রোরেনিন, পেপসিনোজেন, পথে পাকস্থলী, পথে প্রোরেনিন, পথে পেপসিনোজেন। এরপরে যাবে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্রেই এরপরে যত এনজাইম, আরো আদার্স যত এনজাইম আছে সব হচ্ছে ক্ষুদ্রান্ত্রে, বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে এনজাইম রিলেটেড কোশ্চিন, এছাড়াও আমিষ ভেঙে কোন যৌগ তৈরি করে? অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড পরে তৈরি করে, তবে আমিষ ভেঙে এখানে যেহেতু অ্যামাইনো অ্যাসিড নাই, সেটা হচ্ছে পলিপেপটাইড তৈরি করে। এটা হবে অ্যান্সার, ঠিক আছে। আমিষ ভেঙে আসলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিডটা সবার শেষে, তার আগে পলিপেপটাইডে পরিণত হয়। পলিপেপটাইড থেকে পরবর্তীতে আরও ভাঙে ট্রাইপেপটাইড, ডাইপেপটাইড, হ্যাঁ, এভাবে আস্তে আস্তে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়।
ওকে, আচ্ছা, একটা কোশ্চিন আছে দেখলাম একটু আগে, যে কোনটা মিশ্র গ্রন্থি। এটা যদিও ক্লাস না, আমি জাস্ট মানে এই পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করব, তারপরেও দু একটা কথা যেটা আমার মনে হচ্ছে যে বলা প্রয়োজন এমসিকিউ গুলোর ভিত্তিতে, সেগুলো বলে দিচ্ছি। সো কোনটা মিশ্র গ্রন্থি, মনে রাখো মিশ্র গ্রন্থি হচ্ছে যার নামের শেষে তুমি পাবা শয়। একটু আগে একটা কোশ্চিন দেখলাম। তাহলে মিশ্র গ্রন্থি কোনটা? অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। বুঝছো কিনা? ওকে, ঠিক আছে। তো যে চিত্রের কথা বলতেছিলাম, যেটা পরীক্ষায় তুমি পাবাই ভাইয়া, সেটা হচ্ছে এই যে এই চিত্রটা। এই চিত্রটা দেখবা তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে। এই চিত্রটা নিয়ে জাস্ট ছোট্ট করে একটু কথা বলবো, তারপরে এই ভিডিওটা আমি শেষ করে ফেলবো। কারণ এই অধ্যায়ে যদি একমাত্র টপিক আমাকে বলো কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাও এই চিত্রটা বোঝা। এই চিত্রটা বুঝলে তোমার অ্যান্সার করতে অনেকটা মানে সবকিছু তুমি অ্যান্সার করতে পারবা। কারণ এই 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 প্রশ্নটা তোমাকে পরীক্ষায় দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি এই বিষয়টা একটু বুঝাই তোমাদের। দেখো, ঘটনা যেটা সেটা হচ্ছে আমাদের খাদ্যটা কোথায় যায় বলতো? মুখ থেকে কোথায় যায়? পাকস্থলিতে যায়। তাহলে এইখানে আছে মুখ, হ্যাঁ, এই দিক দিয়ে তুমি খাইলা খাবারটা, কোন একটা খাবার খাইলা, সেটা মুখেও এনজাইম আছে। মুখে তো আর খাবার বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণের মধ্যে তুমি জাস্ট চাবায়ে, দাঁত দিয়ে চাবায়ে খাবারটাকে তুমি হচ্ছে পাকস্থলিতে পাঠায় দিলা। তাহলে খাবারটা এখন কোথায় আছে? পাকস্থলিতে আছে, তাই না? কোথায় আছে খাবারটা? পাকস্থলিতে আছে। এখন পাকস্থলিতে দুই ধরনের এনজাইম, একটা হচ্ছে প্রোরেনিন, প্রোরেনিন দুই ধরনের না, তিন ধরনের। একটা হচ্ছে পেপসিনোজেন, পেপসিনোজেন, এবং তিন নম্বর হচ্ছে জিলাটিনেস, জিলাটিনেস। এই তিনটা এনজাইম, এই তিনটা এনজাইম, আমরা তো বিভিন্ন রকম খাবার খাই, রাইট? আমরা কি খাই? শর্করা খাচ্ছি, প্রোটিন খাচ্ছি, চর্বি খাচ্ছি। এর মধ্যে এর মধ্যে এইখানে তাহলে তিন ধরনের খাবারই আছে। এর মধ্যে যেটা প্রোটিন, অন অ্যান্ড অনলি শুধুমাত্র প্রোটিন যেটা, সে প্রোটিনকে পরিপাক করবে এই তিনটা এনজাইম। এই এনজাইমগুলো সক্রিয় অবস্থায় থাকে না, এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ওটা আলাদা বিষয়। তো পাকস্থলী প্রাচীর থেকে এনজাইমগুলো ক্ষরিত হয়ে সক্রিয় হয়ে এটাকে কি করবে বলতো? এটাকে হচ্ছে ওই খাবারটাকে পরিপাক করা শুরু করবে। কোন জাতীয় খাবার? প্রোটিন জাতীয় খাবার। আচ্ছা, এখন আরেকটা কথা, সেটা হচ্ছে পাকস্থলী প্রাচীর থেকে আরো একটি স্পেশাল জিনিস খরিত হয়, কি জানো? আরেকটা স্পেশাল জিনিস জানা হচ্ছে HCl খরিত হয়। কি খরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা হচ্ছে একটা অ্যাসিডিক অ্যাসিড। এটার পিএইচ খুবই কম। ঠিক আছে, অ্যাসিড কি হয় বলতো? আমাদের হাতে লাগলে হাত পুড়ে যায় না? তাহলে পাকস্থলীতেই এরকম একটা শক্তিশালী অ্যাসিড আছে। পাকস্থলীর প্রাচীরের কিছু হচ্ছে না, কিন্তু এই অ্যাসিডটা যদি অন্য কোথাও যায়, যেমন তুমি তো মাংসই খাচ্ছ, তোমার হাতও তো মাংসই, তাই না? তো তুমি তো মাংসই খাইছো, সেই মাংসটাকে কি করতেছে? গলায় ফেলতেছে, পরিপাক করে ফেলতেছে। কার সাহায্যে? এই যে HCl। কিভাবে? HCl অ্যাসিডিক পিএইচ এবং পিএইচ এর মানটা খুবই কম, অর্থাৎ শক্তিশালী অ্যাসিড এটা। আচ্ছা, এখন এই শক্তিশালী অ্যাসিড এটা পাকস্থলীতে আছে। পাকস্থলী প্রাচীরটা সেভাবেই তৈরি যাতে ওই HCl অ্যাসিড পাকস্থলীর নিচের প্রাচীরের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এরপরে খাবারটা কোথায় যাবে বলতো? এখানে 2 থেকে 6 ঘন্টা থাকবে। থাকার পরে এই খাবারটা এখন কোথায় যাবে? সামনের দিকে আগাবে। এই খাবারটা এখন কোথায় যাবে ভাইয়া? যাবে হচ্ছে সামনে। আচ্ছা, ধরে নাও এই যে খাবারটা এখন কোথায় যাবে? এই খাবারটা এখন যাবে সামনে। এই যে এই পাশে কি আছে? ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র আছে, রাইট? তাহলে ক্ষুদ্রান্তে যাবে। এই যে ক্ষুদ্রান্ত্র কোথায় যাবে? ক্ষুদ্রান্তে যাবে খাবারটা। তাই কি না? বুঝছো? আচ্ছা, এখন জাস্ট একটা কথা চিন্তা করে দেখো তো ভাইয়া, এইখানে HCl ছিল। পাকস্থলীর প্রাচীরটা এমন ভাবে তৈরি, HCl এই প্রাচীরের কোনো ক্ষতি করতে পারতেছে না। কিন্তু খাবারটা যখন এইদিকে যাচ্ছে, তো এটা তো আর পাকস্থলীর প্রাচীর না, এটা তো ক্ষুদ্রান্ত্র। এটা কিসের প্রাচীর? এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের প্রাচীর। কিসের প্রাচীর ভাইয়া? ক্ষুদ্রান্ত্র। এবং ক্ষুদ্রান্ত্রের প্রাচীর তো আর এই সেলের এত শক্তিশালী অ্যাসিড তো আর সহ্য করতে পারবে না, পারবে? ক্ষুদ্রান্ত্রের প্রাচীর তো আর ওইভাবে তৈরি না ভাইয়া। পাকস্থলীর প্রাচীর ওইভাবে তৈরি আছে, পাকস্থলীর প্রাচীরের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু ক্ষুদ্রান্ত্রের প্রাচীর সেটা তো আর ওইভাবে তৈরি হয় নাই।
তাহলে খাবারটা যদি এই পাশে আসে, ক্ষুদ্রান্তের প্রাচীরটা তো গলে যাবে, তাই না? ECL এর কারণে কি হবে, গলে যাবে না? তো যাতে গলে না যায় এই জন্য একটা ব্যবস্থা আছে। ব্যবস্থাটা কি জানো? সেটা হচ্ছে এখানে একটা সুন্দর অঙ্গ আছে যেটা দেখতে মরিচের মতো। এই অঙ্গটার নাম হচ্ছে অগ্নাশয়। আর এইখানে জৈব রসায়নাগার বলা হয় এই অঙ্গটাকে, এটার নাম হচ্ছে কলিজা, যকৃত। তো এই কলিজার এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। এই ডান পাশ এবং বাম পাশ থেকে দুটা আলাদা নালী বের হয়, আলাদা নালী এসে একত্রে যুক্ত হয় এবং এইখানে পিত্তরস তৈরি হবে যকৃতে। সেই পিত্তরসটা জমা রাখার জন্য এখানে আলাদা একটা থলি থাকে, এখানে একটা আলাদা থলি থাকে, এটাকে বলা হচ্ছে পিত্তথলি। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় পিত্তথলি বা গল ব্লাডার। তো এই যে পিত্তথলি থেকেও তো একটা নালী আসতেছে, এই পিত্তথলি থেকে যে নালীটা আসলো সেটাও ওই যকৃৎ নালীর সাথে যুক্ত হইল। ঠিক আছে, তাহলে ঘটনা কি ঘটলো বলতো? ডান যে খণ্ডটা আছে যকৃতের, সেখান থেকে একটা নালী বের হইলো, যকৃৎ নালী, ডান যকৃৎ নালী। এই বাম দিক থেকে একটা নালী বের হইলো যেটাকে বলা হচ্ছে বাম যকৃৎ নালী। সেটা এসে পিত্তথলির সাথে যুক্ত হয়ে পিত্ত নালীর সাথে যুক্ত হইলো। এখানে কার সাথে যুক্ত হইলো? পিত্ত নালীর সাথে। পিত্ত নালীর সাথে যুক্ত হওয়ার পরে যে নালীটা, সেই নালীটাকে আমরা যে নামে রাখবো সেটা হচ্ছে অভিন্ন পিত্ত নালী বলতে পারি। কি বলতে পারি? অভিন্ন পিত্ত নালী। পিত্ত নালী আমি বলতে পারি। এই অভিন্ন পিত্ত নালী এরপরে কোথায় যায় বলতো? যায় হচ্ছে এই যে এই জায়গাটাতে, এখানে আসলো। আসার পরে এই যে অগ্নাশয় আছে না, অগ্নাশয় থেকে অগ্নাশয়ের নালী আসছে। অগ্নাশয় থেকে কি আসলো? অগ্নাশয়ের নালী আসলো। তাহলে এই অভিন্ন পিত্ত নালী আর এই যে অগ্নাশয় নালী, এই দুটা মিলে ক্ষুদ্রান্ত্রের এই জায়গাটাকে কি বলা হচ্ছে? ডিওডেনাম বলা হচ্ছে। এই ডিওডেনামে প্রবেশ করে। ডিওডেনামের যে জায়গাটা দিয়ে এই অভিন্ন পিত্তনালী এন্ড অগ্নাশয়িক নালী এই দুটো প্রবেশ করে, সেই জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। কি বলা হয়? সেই জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। অ্যাম্পুলা অফ ভ্যাটার বলা হয়। কি বলা হয়? অ্যাম্পুলা অফ ভ্যাটার বলা হয়, রাইট? তাহলে এই হচ্ছে বিষয়। এই চিত্রটা তোমার জানা থাকতে হবে, ঘটনা কি ঘটতেছে সেটা তোমার বুঝতে হবে, তাইলে তুমি হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবে। ঘটনাটা কি ঘটতেছে এখনো তো বলি নাই। সেটা হচ্ছে যকৃৎ এন্ড অগ্নাশয়, এইখানে কি থাকে জানো? এইখানে থাকে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, বাইকার্বনেট, HCO3, বাইকার্বনেট আয়ন থাকে। কি থাকে? বাইকার্বনেট আয়ন থাকে। সোডিয়াম বাইকার্বনেটও বলতে পারি, কারণ এখানে পিত্তরসের মধ্যে সোডিয়াম লবণ থাকে, হ্যাঁ, পটাশিয়াম লবণ থাকে। তো এই যে এখান থেকে তাহলে কি রস, এটা কি রস বলো তো? ক্ষারীয় রস না? HCO3, সোডিয়াম বাইকার্বনেট, এটা কি ক্ষারীয় না? এই রসটা যখন এখানে ক্ষরিত হবে, এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে একটা ক্ষার, আর HCl এটা হচ্ছে একটা অ্যাসিড। তাহলে ক্ষার আর অ্যাসিড যদি যোগ করো, কেমিস্ট্রিতে তো তোমরা পড়ছো, ক্ষার অ্যাসিড যোগ করলে কি হয়? লবণ আর পানি তৈরি হয় না? তাহলে এইখানে যে জিনিসটা তৈরি হবে, এখানে আর অ্যাসিডিক থাকলো না এই মাধ্যমটা, এটা কি হয়ে গেল? লবণ আর পানি তৈরি হবে। কি হবে? লবণ আর পানি তৈরি হবে। তাহলে কি এখানে যে অ্যাসিডটা, সেই অ্যাসিডটা এখানে এসে প্রশমিত হয়ে গেল, অর্থাৎ এখন আর কোনো সমস্যা নাই। এখন খাবারটা ক্ষুদ্রান্তে আসতে পারবে। ক্ষুদ্রান্তে আসলে HCl কোনো ক্ষতি করতে পারবে না। বুঝছো? তাহলে এই ছোট্ট একটা কনসেপ্ট জানা থাকলে এখন তুমি যে কোনো কোশ্চিনের অ্যান্সার তুমি করতে পারবা। ঠিক আছে? তাহলে এই হচ্ছে সেই সাজেশন PDF। তুমি জাস্ট যে কাজটা করবা সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্টে যাবা, কমেন্টে গিয়ে অথবা তুমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে যাবা, ডেসক্রিপশন বক্সে গেলে এই পিডিএফটা তুমি পেয়ে যাবা এবং কমেন্টে গিয়ে সুন্দর সুন্দর কিছু কমেন্ট করবা। ঠিক আছে? ওকে। আর তুমি হচ্ছে যদি হালকেনস্টাইনের কোনো কোর্সে এখনো ভর্তি না হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু কোর্স আছে। তোমরা চাইলে কিছু ফ্রি ক্লাস দেখে নিতে পারো ফার্স্টে। ফ্রি ক্লাস ইউটিউবে অ্যাভেলেবল আছে। তারপরে তোমরা চাইলে কোর্স ভালো লাগলে কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।